ছায়ার কোনো সুবিধা নেই, তার তো কোনো অস্তিত্বই নেই। আচ্ছা, তার কোনো অস্তিত্বই নাই। এবারের যে নির্বাচন হলো, এই নির্বাচনে আমি কিছু চাইনি মনে মনে যে বিএনপি 2/3 মেজরিটি পাক। আচ্ছা, কারণ অ্যাবসোলিউট পাওয়ার ক্রিয়েট অ্যাবসোলিউট এনার্কি। গণভোটটার উপর কি বিএনপি ইশতেহার প্রায়োরিটি পাবে, না ইশতেহারের উপরে গণভোটটা পাবে? আমরা চাই হাদির বিচার হোক, সাগররুনির মতো যাতে না হয়। এটা বাংলাদেশের জনগণের একটা কষ্টের জায়গা। হাদি ইজ এ সেন্টিমেন্ট। আজকের পার্লামেন্ট এমন কোন আইন করে যাবে না যেটা সামনের পার্লামেন্টের জন্য বাধ্যতামূলক হয়। জুলাই সনদ কোনো পার্লামেন্ট কর্তৃক পাশ হয়নি। যদি পার্লামেন্ট কর্তৃক পাশ হতো, সেটা সামনের পার্লামেন্ট নিতেও পারতো, ফেলে দিতে পারতো, সংশোধন করতে পারতো, সব কিছু করতে পারতো। বাট জুলাই চার্টার যেটা আমরা বলতেছি, সেটা কি? সেটাকে বলা হচ্ছে রেভুলেশনারি লিগালিটি। আবার বলছি, রেভুলেশনারি লিগালিটি মানে একটা বিপ্লবোত্তর আইনগত কি স্ট্রাকচার। সো আপনি যখন একটা রেভুলেশনের স্ট্রাকচারকে, সেটা হচ্ছে সুপ্রিম পাওয়ার অফ দ্য পিপুল, সেটা রেটিফাই করার জন্য আপনি দিচ্ছেন গণভোট। এবং এই গণভোট যখন আপনাকে হাত দিছে, তখন আর আপনি গণভোটে হাত দিতে পারবেন না। গণভোটে নোট অফ ডিসেন্ট সহ দেওয়া হয়নি, আপনি তো এটা মেনে নিছেন। যেটা জুলাই সনদে আছে, টোটাল ভোটের বেসিসে একটা পিআর সিস্টেম হবে, নট অন দ্য বেসিস অফ দ্য সিট। কেন এই কথাটা বলা হয়েছিল? দেখেন, আজকে অ্যাবসলিউট মেজরিটি কার? বিএনপির। তাহলে ওখানে বেশিরভাগ কে থাকবে? বিএনপি থাকবে। তাহলে ওই হাউজের দরকার কি? সেটাই তো এই হাউজের তো কোনো দরকার নেই। যাচ্ছেন অ্যাপ্রোচ করতেছেন, একটা সিংহভাগ মানুষ আপনাকে সমর্থন করছে আপনার পলিসিকে, কিন্তু আপনার কোনো প্লেস নাই যে টু প্লেস। আর যদি এটা পিআর হয়, তাহলে কি হচ্ছে যে আপনার পলিসিকে যে লোকগুলো আছে, সেই লোকগুলো নেভার ফিল যে দে আর ডিপ্রাইভ। অ্যানি ভাই সুন্দর মতো বের করে পুলিশের হাতে দিয়ে দিছে। আমি কি বলবো, অ্যানি ভাই ঘুষ দিছে রাস্তার মধ্যে? কথা হচ্ছে যে আপনি একটা জিনিস বোঝেন যে আপনি যদি কাউকে আমি এইখানে আমরা ভোট হয়ে গেছে সেজন্য বললাম, বৃহৎ নেতা হতে গেলে তখন কিছু কিছু অ্যাডমিশন আপনাকে উপরে তুলে দেয়, নিচে না। আজকে উনি বরং কি বলছে, আমি আপনাকে ইনশিওর করতেছি যেসব জায়গায় এইসব বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, সেই ঘটনাগুলো হবে না। নির্বাচন পার হলো, আমরা একটি বহুল প্রত্যাশিত নির্বাচন হলো, নতুন সরকার গঠন করতে যাচ্ছে। এর মধ্যে যে যেমনটি বলছিলাম যে ছায়া মন্ত্রিসভার যে ঘোষণাটি এলো, এটির সঙ্গে তো মানে বিশ্বের বিভিন্ন দেশে থাকলেও বাংলাদেশের মানুষ এটির সঙ্গে পরিচিত নয়। আপনার কি মনে হয়, এটি কি নতুন করে মানে সহায়ক ভূমিকা পালন করবে, নাকি কোনো জটিলতা তৈরি করবে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ছায়া মন্ত্রিসভা এর ইংলিশটা হচ্ছে শ্যাডো ক্যাবিনেট। ছায়া মানে কি? আপনি যখন যাবেন, আপনার পিছ পিছ একটা জিনিস অনুসরণ করে, তার মানে আপনার আগে যাওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, সুযোগ আছে পিছন থেকে যদি লাইট পড়ে। এখন এই ছায়া এই কারণে বলা হচ্ছে যে, ধরে নেন পার্লামেন্ট আগে হতো কি, পার্লামেন্টে শিল্পমন্ত্রীকে, শিল্প মন্ত্রণালয় সম্পর্কে যত প্রশ্ন আছে, যার যা ইচ্ছা সেভাবে করে যাচ্ছে। 60টা প্রশ্ন আসলো, তাহলে যে শিল্প মন্ত্রিসভার এক্সপার্ট না, সেও প্রশ্ন করে যাচ্ছে। আর ছায়া মন্ত্রিসভা হলে ধরে নেন দুইটা জোট, তো জামাত এবং বিএনপি জোট। জামাত জোটে একজনকে বলা হলো যে আপনি হবেন শ্যাডো ইন্ডাস্ট্রি মিনিস্টার। তাহলে এই শিল্পমন্ত্রী যে ছায়ামন্ত্রী, তাকে ওই জামাত ইসলামের সবাই তার কাছে প্রশ্ন করবেন যে দেখেন এই সমস্যা। যখন সংসদে শিল্পমন্ত্রী কোনো কথা বলবেন, তখন অন্য সবাই আর লাভ দিয়ে কথা বলবেন না। ওই শিল্প মন্ত্রণালয় সম্পর্কে কথা বলার জন্য ডেজিগনেটেড পার্সন হচ্ছে শ্যাডো ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার। এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। তাহলে সময়টা অনেক ইফেক্টিভ হবে এবং সবাই মিলে হাউকাওয়ের কোনো সুযোগ নেই। সেকেন্ড আর একটা জিনিস, আমরা বলা হয় এটাকে হচ্ছে প্রাইভেট বিল। দুই ধরনের বিল আছে। একটা হচ্ছে সরকার একটা আইন করতে যাচ্ছে, এই আইনের অনেক খুঁটিনাটি নিয়ে আলোচনা হয়। জেনারেলি এক্সপার্টদের এই বিষয়ে কথা বলা উচিত। আমাদের এখানে দেখা যায় যার ও বিষয়ে কথা নাই, সেও কথা বলে যাচ্ছে। রাদার এই ছায়া হলে, ধরে নেন আপনি বাজেট নিয়ে,
ফাইন্যান্স মিনিস্টার আছে, শ্যাডো ফাইন্যান্স মিনিস্টার থাকবে। শ্যাডো ফাইন্যান্স মিনিস্টার বাজেট নিয়ে পুঙ্খানু সবার সাথে আলোচনা করবেন, করে তারা তখন তাদের প্রপোজালটা রিটেন এবং ওখানে দিতে পারবেন। আর একটা সুবিধা হচ্ছে অপোজিট বাজেটও পেশ করতে পারবেন। কে? শ্যাডো ক্যাবিনেট বলতে পারেন আমরা একটা আইন প্রণয়ন করতে চাচ্ছি, এরকম আইন। সো এই আইনটা গভর্নমেন্ট দেখেন আপনাদের জন্য ভালো হয় কিনা। তার মানে হচ্ছে দ্য অ্যাকাউন্টেবিলিটি সরকারের, এই অ্যাকাউন্টেবিলিটিটা আরও মোর স্পেসিফিক হবে। আর একটা জিনিস হবে হচ্ছে স্পেসিফিক হওয়ার চেয়েও সময়টাকে খুব প্রপারলি ইউটিলাইজ করা যাবে। আমাদের দেশের আপনি যদি সংসদের কার্যবিবরণী দেখেন, এই কার্যবিবরণীতে শুরু হয়েছে ধরেন আমার এলাকার একটা রাস্তা করা নিয়ে, শেষ হয়ে গেছে যে সমুদ্রের মধ্যে তেল তোলা হবে কিনা। মানে যেখান থেকে শুরু হয়েছে শেষে এমন জায়গায় যে শেষ হয় যেটা কোনো কনক্লুশন থাকে না। আর অবশ্যই এবারের তো সংবিধানটা আলাদা হবে, একটা নতুন সংবিধান হবে। এই নতুন সংবিধানের আলোকে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট যাব। সেই জন্য সব কিছুই আমাদের মনে হয় 53 বছরের গ্লানি সরিয়ে, এই 2001-এও এই কথা বলা হয়েছিল যে শ্যাডো ক্যাবিনেট করা হোক। এই শ্যাডো ক্যাবিনেট করলে আর একটা জিনিস আছে, ধরে নেন আজকে যারা বিরোধী দল তারা যে আগামীতে সরকারি দল হবে না তার তো কোনো মানে নাই। সো আজকে যখন আপনি শ্যাডো মিনিস্টার হচ্ছেন, হি হ্যাভ অল দ্য এক্সপার্টিজ অলরেডি বিল্ড। সে জানে কিভাবে একটা আইন প্রণয়ন করা হচ্ছে, কিভাবে মন্ত্রণালয় চালানো হচ্ছে, তারও সব কিছু একদম একটা মন্ত্রীর যা যা থাকবে তারও তাই থাকবে। তার মানে আপনি একটা ইনস্টিটিউশন অলরেডি বিল্ড আপ করতেছেন। সো এই যে ট্রেনিং সিস্টেমটা, আমরা যেমন এই লয়ারদের আগে একটা এটি ট্রেনিং সিস্টেম নাকি মানে এক্সট্রা সুবিধা নেবার জন্য? কারণ এই শ্যাডো মিনিস্টাররা যে সুবিধাগুলো নেবে না, এক্সট্রা সুবিধা না। আপনি একটা জিনিস বোঝেন, ছায়ার কোনো সুবিধা নেই, তার তো কোনো অস্তিত্বই নেই। আচ্ছা, তার কোনো অস্তিত্বই নাই। যখন বলা হচ্ছে যে সুবিধা নেওয়া না, আপনি এখানে আমরা শব্দগতভাবে শ্যাডো বা ছায়া ব্যবহার করছি, কিন্তু সে তো অ্যাক্টিভ। ছায়া কিছু করতে পারে না। আপনি যদি একটি ভুল করেন, ছায়া কিন্তু আপনাকে টেনে ধরতে পারবে না। কিন্তু এইখানে আপনি যে বর্ণনা করলেন বা আমরা যেটা জানি, মানে শ্যাডো ক্যাবিনেটের কাজ হচ্ছে যদি ভুল পথেও মানে মেইন মিনিস্টার অগ্রসর হয় তাকে কিন্তু টেনে ধরা অন কাইন্ড অফ, বা তাকে প্রশ্ন করা, তাকে হুইসেল ব্লোয়ার। হ্যাঁ, এটাই হচ্ছে কি আপনাকে টেনে ধরা যাবে না। টেনে ধরাটা নির্ভর করে, যেমন এবারের যে নির্বাচন হলো, এই নির্বাচনে আমি কিছু চাইনি মনে মনে যে বিএনপি 2/3 মেজরিটি পাক। আচ্ছা, অ্যাবসোলিউট পাওয়ার ক্রিয়েট অ্যাবসোলিউট এনার্কি। কেন আমি এই কথাটা বললাম? ধরে নেন একটা শিল্পমন্ত্রী একটা বিল প্রস্তাব করলো, শ্যাডো মিনিস্টার সেটাকে ক্রিটিসাইজ করতে পারবে, বাট সে কিন্তু ওই বিলটাকে আটকাতে পারবে না, কারণ হি ডিড নট হ্যাভ দ্যাট মেজরিটি। শ্যাডো মিনিস্ট্রি কখন ওয়ার্কেবল হয়? দুইটা দলের কেউ 2/3 মেজরিটি নাই। আচ্ছা, আপনি আবার বলেন শ্যাডো মিনিস্ট্রি ওয়ার্কেবল হবে সেই জায়গাতে যখন 2/3 মেজরিটি নাই। দুই পার্টির ভোটে একটা 2/3 মেজরিটিতে হয়তো পাস করতে হবে। তাহলে শুধুমাত্র ক্রিটিসিজম করার জন্য আলাদা কেন? ক্রিটিসিজম না, আরেকটা জিনিস বললাম যে ক্রিটিসিজম তো মানে ওপেনলি বিরোধী শক্তি করতে পারবে, পার্লামেন্ট আছে। ওই জন্য আপনাকে বললাম যে 300 জনই একটা জিনিস নিয়ে দাঁড় হয়ে দাঁড় হবে না। এবং আরো একটা জিনিস আপনাকে বললাম যে আপনি একটা জিনিস দেখেন, কোনো জিনিসের ট্রেনিং ছাড়া যদি আপনি পাঠান, যেমন ডাক্তার যখন হয়ে যায় 5 বছরের ডাক্তার হয়ে যায়, ইন্টার্নি কেন লাগে? আচ্ছা, ইন্টার্নি কেন লাগে? পরবর্তীতে আপনি মন্ত্রী হবার জন্য প্রস্তুতি, খালি মন্ত্রী না, ওই মন্ত্রণালয়টা কিভাবে চলতেছে, কেমন চলতেছে, আপনার যদি এই অভিজ্ঞতা না থাকে, ধাম করে আপনি একটা মন্ত্রণালয় দিচ্ছেন, ওর বুঝতে 1-1.5 বছর চলে যায়। জি, ধন্যবাদ আপনাকে। তাহলে আমি একটু মেজর অবসরপ্রাপ্ত মেজর আহমেদ ফেরদৌস আপনাকে শুনতে চাই। আমরা যে ছায়া মন্ত্রিসভার আলোচনা শুনলাম, এতে যদি বুঝে থাকি নিজেকে অভিজ্ঞ করা, পরবর্তীতে যদি তারা মন্ত্রিসভায় যায় সেজন্য অভিজ্ঞ করে তোলা এবং ক্রিটিসিজম করা, তাহলে এই যে বিএনপি 20 বছর পরে যে মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে, এর মধ্যে আমরা কতজন অভিজ্ঞ পাচ্ছি? যদি অভিজ্ঞতার প্রশ্ন আসে, তারা তো কোনো শ্যাডো মিনিস্ট্রিতে ছিল না বা কোথাও ছিল না, এরকম যদি একটু বলতেন। থ্যাংক ইউ শাহরিয়ার ভাই, থ্যাংক ইউ রনি, আপনার দর্শকরা, শাহরিয়ার ভাই সালাম। বিএনপি এখন কি করতে যাচ্ছে, এটা বিএনপির ব্যাপার, আমরা স্পেকুলেশন শুনছি। অ্যান্ড এখানে শুনছি যেটা যে নূতন আর পুরাতনের মিশ্রণ থাকবে, ঠিক আছে? সো এখন পুরাতনরা যারা এক্সপিরিয়েন্সড, ওদের গাইডেন্স থাকবে এবং সাথে নূতনরা প্রতিমন্ত্রী আকারে থাকবে, সো দ্যাট দে ক্যান লার্ন।
এটা বিএনপির একটা পজিশন যেটা শোনা যাচ্ছে, এবং বিভিন্ন জন বিভিন্নভাবে দিচ্ছে কে মন্ত্রী হবে না হবে। আমরা ওইটাই ইন্টারেস্টেড না, আমরা সাধারণ জনগণ হিসেবে ইন্টারেস্টেড। উই ওয়ান্ট টু সি গুড মেম্বার্স ইন দি ক্যাবিনেট। আর এই যে শ্যাডো মিনিস্টারের কথা বললো, আমরা ইংল্যান্ডে দেখেছি বা অন্যান্য উন্নত দেশে যেগুলো দেখেছি, ওই শ্যাডো মিনিস্টারদের ওই কার্যকরী রোলটা এক্সেপ্ট সংসদে বিরোধিতা করা, গরম গরম বক্তৃতা দেওয়া ছাড়া বোধহয় থাকবে না, যেটা শাহরিয়ার ভাই রাইটলি পয়েন্টেড আউট। বাট এই যে 2/3 মেজরিটির এক্সপিরিয়েন্সটা আমরা গতবারের 2/3 মেজরিটির যে 111 পরবর্তী সরকারের দেখেছি, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাদের ভালো না। 2/3 মেজরিটিতে এনি বিল ক্যান বি পাসড। উনি আইনজীবী, উনি ভালো বলতে পারবেন। আমার কণ্ঠরোধ করার বিলও পাশ করে ফেলতে হবে। সো অ্যাবসুলেট মেজরিটি, লাইক হি সেড, অ্যাবসুলেট can be anything absolute, can be anything absolute. Like absolute majority can be absolute corruption, absolute anarchy. আমরা আশা করব আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি আমাদের শ্রদ্ধার ব্যক্তি, উনি একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের প্রেসিডেন্ট। ওনার সন্তান তারেক রহমান বা বেগম জিয়ার সন্তান, আনকম্প্রোমাইজিং লেডি, ওনার সন্তান এই ভুলটা করবেন না। আমরা এটা ওনাদের কাছে আমাদের জনগণের দাবি থাকবে। আমি যতটুকু, আমি তো ছাত্রদের সাথে মিশি, আপনারা জানেন, এই জুলাই রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি। আমরা কালেকটিভলি 250 জনের ফ্যামিলিকে রিহ্যাব করেছি, ব্যক্তি, ইউ নো ইট ভেরি ওয়েল। তো ওদের সাইকিটা বোঝার চেষ্টা করি। আমরা যতটুকু দেখেছি যে এই জুলাই রেভলিউশনে কেন সাধারণ জনগণ গিয়েছে, কেন রাজনীতিকদের ডাকে যায় নাই। আমরা যখন এটা বোঝার চেষ্টা করছি, দেখলাম যে এই ছাত্রদের ডাকে জনতাও এসছে, সৈনিকরাও এসছে। এই যে মৈত্রীটা হয়েছে, এটার ফসলই তো 3rd অগস্ট টু 5th অগস্ট, এবং বাংলাদেশ একটা নতুন স্বাধীনতা পেল। বাট অ্যাট দি সেম টাইম এখানে শিবিরের ছেলেরা পিছন থেকে কাজ করে, ছাত্র দলের ছেলেরাও করেছে, সব রাজনৈতিক দল এক হয়ে গিয়েছিল। 71 আর 24 ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট। মানে এই জিনিসটার বিষয়ে আমি রাজনীতি করি না, বাট রাজনীতি সচেতন হিসাবে আমি আমার জামাতে ইসলামের ভাইদেরকে রিকোয়েস্ট করব, এই পজিশনটা ইউ শুড ক্লারিফাই। আচ্ছা, জুলাই সনদে নতুন করে সংযুক্ত হয়েছে উচ্চকক্ষ। সেই উচ্চকক্ষটা জুলাই সনদে ছিল পেয়ার পদ্ধতিতে করবার কথা ছিল, যেটিকে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন আলোচনা যেটা শোনা যাচ্ছে যে বিএনপি চাচ্ছে যে আসন ভিত্তিক হারে, যে আসন পেয়েছে সেই হারেই উচ্চকক্ষেও আসন দেওয়া হবে। তাহলে জটিলতা বাড়বে না কমবে? আমার প্রশ্ন হলো, আমি প্রশ্ন করে ফেলেছি অলরেডি। আচ্ছা, বুঝছি। হ্যাঁ, এই উত্তরটাই দিই আপনাকে। তার আগে একটা জিনিস বলতে, মানে প্রথমে আমার বলা উচিত ছিল, আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আজকে যেটা করছে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করতেছি। এই যে কালচারটা, উনি আজকে গিয়েছেন আমির জামাতের বাসায়, যে নিচতলায় অনেকগুলো, সবসময় বাচ্চারা ওখানে খেলা করে, ওটা একটা গ্যারেজ আছে, ওখানে সব বাচ্চারা খেলে। সো সব বাচ্চাদের সাথে উনি দাঁড়াইছেন, সবার সাথে হ্যান্ডশেক করছেন। একটা বসুন্ধরায় আমির জামাত একটা সিম্পল বাসায় থাকেন, উনি গেলেন, তারপর ওখান থেকে আবার নাহিদের বাসায় গেলেন। সো এই যে মুভমেন্ট, এই যে মানে কি বলবো, একটা পরিবর্তন, এই পরিবর্তনটা কি করে, মানুষকে আশান্বিত করে। সো এই পরিবর্তনটাই কিন্তু জুলাই, এই পরিবর্তনটাই কিন্তু 24। আমরা কেন ভাইয়ের মানে অন্য প্রশ্নের উত্তর দেবো না, খালি একটা জিনিসই বলবো, হাদির জানাজায় কেন আমরা সবাই বলেছিলাম আজাদি। আজাদি মানে কিন্তু খালি ভৌগোলিক স্বাধীনতা না, মেন্টাল স্বাধীনতা এর সাথে যুক্ত। এবং আজকে যে ভোট হলো, আজকে যে সংস্কার হচ্ছে, সেখানে দেখেন এই সংস্কারের একটা স্টেপটার কি, আজকে জনাব তারেক রহমান কি বলছেন, একসাথে আমরা আন্দোলন করছি, একসাথে সাফার করছি, দেশটাকেও গড়ব একসাথে। ভেরি গুড। সো দ্য কনসেপশন ইজ হোয়াট, যে আমাদের দলীয় চিন্তা ভাবনায় আলাদা থাকতেই পারে, কিন্তু যখন দেশ, মানে হোয়েন ইউ হ্যাভ টু বিলিভ যে সবার আগে বাংলাদেশ বলতেছে, এটা খালি বলতেছি না বলার জন্য, এটা আমি আসলে ধারণ করতে চাই। এবং এই সেই জন্যই বললাম শ্যাডো গভর্নমেন্টের মানিটা হচ্ছে কি জানেন, আর একটা ওয়ার্ড আছে, গভর্নমেন্ট ইজ ওয়েটিং।
আচ্ছা, শ্যাডো ক্যাবিনেট মানে গভর্নমেন্ট ইজ Next, ওয়েটিং, yeah. যে নেক্সট যদি তারা আসে, যেমন প্রতিটা দেশে দেখেন, আমাদের দেশে দেখেন 91 সালে কে ছিল? একবার বেগম খালেদা জিয়া, খালেদা জিয়া, BNP। বিএনপি, 96 সালে আওয়ামী লীগ, আওয়ামী লীগ। আবার 2001 সালে BNP। বিএনপি। যদি এই কালচারটা সেই 91 থেকে শুরু হতো, তাহলে শেখ হাসিনা এই অটোক্রেসি হওয়ার সুযোগটা থাকতো না। 2001 ছেদ পড়ছে। এটা আমি ওই জায়গায় যাচ্ছি না, এখন আপনার প্রশ্নের উত্তরটা দিই। শোনেন, আজকে অনেকের বক্তব্য তো শুনি, প্রথমে একটা জিনিস ক্লিয়ার হতে হবে যে কেন আপনি রেফারেন্ডাম দিলেন। যে গণভোটটার উপর কি বিএনপি ইশতেহার প্রায়োরিটি পাবে, না ইশতেহারের উপরে গণভোটটা পাবে? এক একটা দল এক একটা ইশতেহার দিয়েছে। এই জুলাই সনদ জিনিসটা কি? যেমন আমরা একটা কথা এবি ডাইসি বলছিল, এবি ডাইসি তার ইন্ট্রোডাকশন টু স্টাডি অফ দ্য লতে বলছিল, ওয়ান পার্লামেন্ট ক্যান নট বাইন্ড দ্য সাকসেসিভ পার্লামেন্ট। মানে আজকের পার্লামেন্ট এমন কোন আইন করে যাবে না যেটা সামনের পার্লামেন্টের জন্য বাধ্যতামূলক হয়। এখানে হচ্ছে বিএনপির ভাইদের আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল। জুলাই সনদ কোনো পার্লামেন্ট কর্তৃক পাশ হয়নি। কারেক্ট। জুলাই সনদ কোনো পার্লামেন্ট কর্তৃক পাশ হয়নি। যদি পার্লামেন্ট কর্তৃক পাশ হতো, সেটা সামনের পার্লামেন্ট নিতেও পারতো, ফেলে দিতে পারতো, সংশোধন করতে পারতো, সব কিছু করতে পারতো। বাট জুলাই চার্টার যেটা আমরা বলতেছি, সেটা কি? সেটাকে বলা হচ্ছে রেভুলেশনারি লিগালিটি। আবার বোঝেন, রেভুলেশনারি লিগালিটি মানে একটা বিপ্লবোত্তর আইনগত কি স্ট্রাকচার। সো আপনি যখন একটা রেভুলেশনের স্ট্রাকচারকে, সেটা হচ্ছে সুপ্রিম পাওয়ার অফ দ্য পিপুল, সেটা রেটিফাই করার জন্য আপনি দিচ্ছেন গণভোট। এবং এই গণভোট যখন আপনাকে হাত দিছে, তখন আর আপনি গণভোটে হাত দিতে পারবেন না। সেটা আপনার পলিটিক্যাল ইস্তারের বাইরে যাক আর ভিতরে থাকুক। কিন্তু এইখানে নোট অফ বলতেছি। ডিসেন্ট সহ যখন সরকার এই বিষয়গুলো রাখলেন, আগে বলে দিই, আপনি গণভোটে নোট অফ ডিসেন্ট সহ দেওয়া হয়নি, আপনি তো এটা মেনে নিছেন। এটা কারণ গণভোট যখন হয়েছে, আপনি তো গণভোট বন্ধ হয়নি। নোট অফ ডিসেন্ট আপনি যে পর্যন্ত দিচ্ছেন জুলাই সনদে, তারপর যখন প্রশ্ন আসছে, 4টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল, যদি উচ্চ কক্ষে, আপনি বলছেন পিআর সিস্টেম দুটাই, পিআর সিস্টেম দুটা মানে কি, সংসদীয় আসনের ভিত্তিতে পিআর হবে, না মোট যত পার্সেন্ট আপনি ভোট পাইছেন তার ভিত্তিতে পিআর হবে? পিআর মেয়েদের সিটগুলো, সেটা তো সংসদীয় আসনের ভিত্তিতে, আমাদের মা বোনদের সিটগুলো, ওটাও পিআর সিস্টেম। কিন্তু যেটা জুলাই সনদে আছে, টোটাল ভোটের বেসিসে একটা পিআর সিস্টেম হবে, নট অন দ্য বেসিস অফ দ্য সিট। কেন এই কথাটা বলা হয়েছিল? দেখেন, আজকে অ্যাবসলিউট মেজরিটি কার? বিএনপির। তাহলে ওখানে বেশিরভাগ কে থাকবে? বিএনপি থাকবে। তাহলে ওই হাউজের দরকার কি? সেটাই তো এই হাউজের তো কোনো দরকার নাই। যেমন আপনি একটা জিনিস দেখেন, ভোট পাইলেন কত পার্সেন্ট? ভোট পাইলেন, বিএনপি পাইলে ধরে নেন 49%, তাহলে 49 জন পাবে বিএনপি। জামাতে ইসলাম পাচ্ছে কত? 49 না, আমি দলীয় ভাবে ধরি, অ্যালায়েন্স ধরি, 51% পাচ্ছে বিএনপি, তাহলে 51টা পাচ্ছে বিএনপি জোট। আর জামাত পাচ্ছে কত? 38.91, মানে 39 পাচ্ছে। এখন এই জোটের মধ্যে 70, আর্টিকেল 70 কিন্তু আবার আমরা বাদ দিয়ে দিচ্ছি, যে আপনি চাইলে এখন দলের এগেনস্টে ভোট দিতে পারেন। তাহলে এই একটা থেকে যদি 2টা লোক যদি বিএনপির জামাতে ইসলামকে সমর্থন করে হাউজে, বা অপোজ করে বিএনপিকে, তাহলে কিন্তু আইন পাস হবে না। তার মানে কি, অ্যাকাউন্টেবিলিটিটা, ট্রান্সপারেন্সিটা ওই লেভেলে চলে যাচ্ছে যে লেভেলে আমরা সবাই বলতেছি দেশ সবার আগে। আর ওইটা যদি না করে আপনি সিট অনুযায়ী করে দেন, তাহলে ইউ আর বাউন্ড। তাহলে তারা এই আপার হাউস করে এই পয়সা খরচ করে না, ওইখানেও যে কজন কথা বলবে, এইখানেও সেই আনুপাতিক হারে কথা বলবে। এবং তখন হয়ে যাবে, তখন হয়ে যাবে আরেকটা সমস্যা আছে ভবিষ্যতে হয়ে যাবে কি, সবাই তার এমপি হতে যাবে। সবাই তখন এমপি হতে, কোনো দলের আর ওই টার্গেট থাকবে না যে ক্ষমতায় যায় আর না যায়, বেশিরভাগ মানুষের সমর্থন আমার কাছে নিয়ে আসতে হবে। আপনি একটা জিনিস বলতেন যে, যেমন 2001 সালে 5 লাখ ভোটের ব্যবধানে সিটের বিশাল হেরফের হয়েছিল। এবারেও দেখেন আপনি 10% ভোটের ব্যবধানে সিটের কি বিরাট ব্যবধান হয়েছে, তাই না? সো আপনি মানুষের কাছে যাচ্ছেন, অ্যাপ্রোচ করতেছেন, একটা সিংহভাগ মানুষ আপনাকে সমর্থন করছে আপনার পলিসিকে, কিন্তু আপনার কোনো প্লেস নাই যে টু প্লেস। আর যদি এটা পিআর হয়, তাহলে কি হচ্ছে যে আপনার পলিসিকে যে লোকগুলো আছে, সেই লোকগুলো নেভার ফিল যে দে আর ডিপ্রাইভ। তো এই কারণে আপনি যে প্রশ্নটা করলেন, যে আমার বিএনপির অনেক ভাইরা বলতেছে যে জুলাই সনদ আগামী
পার্লামেন্টকে বাইন্ড করতে পারবে না, এটা ঠিক না, কারণ জুলাই সনদ নট পাস বাই এনি পার্লামেন্ট, কোনো পার্লামেন্ট এটাকে পাস করেনি। দ্বিতীয় কথা, জুলাই সনদটা হচ্ছে একটা অভ্যুত্থানের ফসল, এটা ইটসেলফ ইজ রিয়ালিটি। এটা কোশ্চেন ছিল না, আপনার কোশ্চেনটা হচ্ছে যে বিএনপি যেটা চাচ্ছে, আমি ওই জন্য বলছি যে বিএনপি ইশতেহার কি জুলাই সনদের উপর যাবে না জুলাই সনদ ইটসেলফ এক্সিকিউটেবল হবে, কারণ ওনারা ওনাদের ইশতেহারে বলছিলেন যে কি, যে সংসদে যে আসন অনুপাতে পাওয়া যাবে সেটাই উচ্চ কক্ষে যাবে, সেইটা আর হবে না, যেহেতু হয়েছে। সো রেভলিউশনারি লিগ্যালিটি উইল সুপারসেড অর উইথ এনি আদার স্ট্যাটুটরি ডকুমেন্ট। কিন্তু সে জুলাই সনদের যে 81টি ইয়া আছে, তার মধ্যে কিন্তু এটাও আছে যে যদি নির্বাচিত সরকার যারা নির্বাচিত হবে তারা চাইলে তাদের ইশতেহার অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারবে, তাদের ইশতেহারে এটা ঢুকাতে পারবে, হ্যাঁ তাদের ইশতেহারে ঢুকাতে পারবে, কিন্তু সাবজেক্ট টু কন্ডিশন আছে। তাদের প্রতি কিন্তু এই স্বাধীনতাটা দেওয়া হয়েছে। না দেওয়া হয়েছে, এটা বলা হয়েছে যে আপনি আপনার ইয়াতে ঢুকান, কোথায় ঢুকাবেন, ইশতেহারে ঢুকাবেন। কিন্তু ইশতেহারের মধ্যেও আছে একটা কথা, এই ওনাদের এই জুলাই, আমি এটা পড়লাম যে কথা হচ্ছে কি, বিএনপি একটা এত বড় দল এইভাবে অ্যাবসলিউট মেজরিটি পাইছে, তারা মনে হয় এই সামান্য একটা বিষয় নিয়ে জনগণ যে মতামতটা হাঁকে দিছে সেটাকে সুপারসিড করে একটা, মানে কি, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের মতো দেশের জন্য সেকেন্ড হাউসটা কিন্তু বার্ডেন। আচ্ছা, এটা আপনাকে বলি, যে পরিমাণ টাকা খরচ করবেন ফর নাথিং করবেন কিনা, আপনি যে কথাটা প্রথম থেকে বললেন শ্যাডো মিনিস্ট্রি করব, টাকা খরচ করব, কেন? যদি সেখান থেকে যদি আমার কাজ না আসে, আজকে সেকেন্ড হাউস আপনি করতে যাচ্ছেন, ইফ ইট ইজ নট ইফেক্টিভ, ইটস জাস্ট এ টয়, আপনার তো টয় রাখার জন্য তো এর বিপ্লব হয় না। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা একটু আহমেদ ফেরদৌস আপনাকে শুনতে চাই, প্রশ্ন করে রেখেছিলাম, যদি আপনি একটু বলতেন যে তাহলে এই উচ্চকক্ষের প্রয়োজনীয়তা কি, যদি এটা রাইটলি শাহরিয়ার ভাই যেটা বলেছে, সিন্স আমি তো কোনো পলিটিক্যাল পার্টির না, বাট পলিটিক্যালি অ্যাওয়্যার, মানুষের ইচ্ছা, মানুষের অভিপ্রায়, জনগণের অভিপ্রায়ের রিফ্লেকশন যদি না দেখে মানুষ, তাহলে এই জিনিসটা ঠিক হবে না। আচ্ছা, দুইজনের মত যেহেতু একমত, আমি অন্য প্রশ্নে যেতে চাই, সময় কম যেহেতু, সেটি হচ্ছে না, এখানে আরেকটা জিনিস শেষ করেন। এবং তারেক ভাই যেহেতু উদারপন্থী একটা মানুষ, আজকে একটা প্রেসিডেন্স দেখালো, আই এম শিওর হি উইল পে রেসপেক্ট। উনি শহীদ জিয়ার ছেলে, প্রেসিডেন্ট জিয়ার ছেলে, আনকম্প্রোমাইজিং লেডি বেগম জিয়া, মরহুম বেগম জিয়ার ছেলে। আই এম শিওর ওনার কাছে আমাদের পাবলিক হিসেবে রিকোয়েস্ট থাকবে, তারেক ভাই, উই ওয়ান্ট টু সি ইউ রেসপেক্ট, এবং আশা করি ইনশাল্লাহ। এটার সাথে আপনি খালি একটা জিনিস অ্যাড করি, দেখেন 1996-এ 12 ফেব্রুয়ারি আগ পর্যন্ত আপসীর নেত্রী, কিন্তু 12 ফেব্রুয়ারি ইলেকশনটাই খালি করছিলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা পাশ করার জন্য। খেয়াল করে দেখেন যে একটা দলের স্ট্যান্ডিং তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে ছিল, কিন্তু মানুষের আশাকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখে কিন্তু সে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা পাশ করে ডিজলভ করে দিয়ে ইলেকশন করছে। এই আপসীর নেত্রীর সন্তান, সেও সবার আগে যেহেতু বাংলাদেশ বলছে, আই হোপ আমরা অবশ্যই আশাবাদী, কিন্তু আমরা অবশ্যই আশাবাদী, আমরা আশাবাদী হতে চাই একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের থেকে। যেমন যদি আমি প্রশ্নটি করতেই চাই যে জামাতে ইসলামের আমির গতকালকে একটি পোস্ট দিয়েছিলেন যে এই নির্বাচনকে সমর্থন জানিয়ে, কিন্তু পরবর্তীতে তিনি সেই পোস্টটি উইথড্র করে নিয়েছেন, মুছে ফেলেছেন, এবং আজকে তিনি বলেছেন যে এই আন্দোলনের কথা বলেছেন আর কি, বিক্ষোভের ডাক দিয়েছে। এই যে এটা বলতে চাই, অসহযোগিতা হিসেবে দেখেন কিনা? বা আমি শফিক ভাইদের কাছে, মানে এটা যদি আমাদের ছাত্র উপদেষ্টা মাহফুজ এই কাজটা করতো, ওর কাজই ছিল পোস্ট দিয়ে 1 ঘন্টার পরে ডিলিট করা। বাট শফিক ভাই ইজ এ ম্যাচিউরড গাই। বা আওয়ামী লীগের সময় কেউ ডিলিট করলে আমরা দায় দিতে পারতাম যে আওয়ামী লীগ সরকারের চাপে করেছে, শফিক ভাই এখন তো সেরকম চাপ নেই। শফিক ভাই এটা কি কারণে করেছে, ও ডিলিট করেছে, এটা আমি শফিক ভাইয়ের কাছ থেকে আশা করি না। আমি যেমন, ভালোবাসাটা হলো দ্বিপাক্ষিক। আমি যদি শাহরিয়ার ভাইকে অন্তর থেকে ভালোবাসি, হি উইল অটোমেটিক্যালি রেসপেক্ট মি। এইটা, এই রেসপেক্টার, এটা রেসিপ্রোকাল, মানে আই হ্যাভ টু শো আ জেস্টার যে আমি আপনাকে ভালোবাসি বা শ্রদ্ধা করি, তাহলে আপনি আমাকে শ্রদ্ধা করবেন। এবং রাজনৈতিক কালচারগুলিতে যদি পরিবর্তন না হয়, জুলাই উইল বি ফেইলার। এবং আই এম শিওর জামাত এবং বিএনপি সহনশীল একটা কালচার প্রদর্শন করবে। না হলে আমরা যারা ভোট দিয়েছি, আমরা কিন্তু সাধারণ জনগণ, উই উইল ইকুয়ালি ব্লেম, সেটা জামাত ইসলাম হোক, বিএনপি হোক,
এনসিপি হোক, আমরা কিন্তু বলবো যে এটা ঠিক করেন নাই। এবং আমাদের এই যে ভোটের ফল যদি কেউ একসেপ্ট না করে রনি, তাহলে তো ওরা ইনজাস্টিস করবে জনগণের সাথে, ইনসাফ হবে না। হাদির একটা কথা বলেছেন, আমি একটু হাদির কথাটা বলে দিই শাহরিয়ার ভাইয়ের অবগতির জন্য এবং দর্শকদের অবগত। আমি কোনো আন্দোলনে যাই নাই, আমার ছেলে যখন গেছে বা এরকম গেছে ছেলের বয়সে, ওদেরকে আমরা প্রোটেক্ট করতে গেছি আন্দোলনে। বাট হাদির আন্দোলনে, হাদির ইনকিলাব মঞ্চের ওখানে আমি আবার স্ত্রী রাত 3:30 পর্যন্ত ছিলাম। আমরা চাই হাদির বিচার হোক, সাগর রুনির মতো যাতে না হয়। এটা বাংলাদেশের জনগণের একটা কষ্টের জায়গা। হাদি ইজ এ সেন্টিমেন্ট। ঠিক আছে, ঠিক আছে। আপনি বলছিলেন যে নির্বাচনের স্বীকৃতির কথা এবং জনগণও উৎসবমুখর ভাবে ভোট প্রদান করেছে। দীর্ঘদিন পরেই একটি উৎসবমুখর নির্বাচন দেখা গেল এবং বেশ প্রশংসিত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক, আপনার কি মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা ছিল, এই ভূমিকা না থাকলে অন্য কোনো ঘটনা ঘটতে পারতো কিনা, বা অনেক রকম থ্রেটও তো ছিল? থ্যাংক ইউ রনি ফর এ গুড কোয়েশ্চেন। ইলেকশনের আগে আমরা সবাই কিন্তু যারা মানে যারা একটু চিন্তা করে, সবাই কনসার্ন ছিল এই নির্বাচনটা অনেক গন্ডগোল হতে পারে। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, হাদি মারা গেল একদিন পরে, তো এরকম অনেক মৃত্যু কামনা করেছিল বাংলাদেশ, মানে ওই ইয়াতে ল অ্যান্ড অর্ডার আশঙ্কা ছিল, পুলিশ রিফর্ম হয় নাই। সেনাবাহিনী 2024-এর জুন থেকে মাঠে ডিপ্লয়েড, টায়ার্ড, আমরা বলি ফেটিগড। আমরা কখনো টায়ার্ড হই না, আমরা 24 ঘন্টা ডিউটি করি। বাট আমার ম্যান্ডেটেড টাস্ক কিন্তু শাহরিয়ার ভাইকে পিটানো না বা রনিকে পিটানো না। আই এম নট ট্রেন্ড ফর ডুইং দ্যাট। তো আমার কাজ হলো নিরস্ত্র মানুষকে গুলি করে মারা না। আমাকে রাজনৈতিক সরকারের ইচ্ছার কারণে র্যাবে গিয়ে এটা করতে হচ্ছে এবং আইসিসি কোর্টে লেফট রাইট করতে হচ্ছে। এত কিছুর পরেও আমাকে কিছু হলেই বলে ইট খুলে নিবে, চামড়া তুলে নিবে, আবার অনেকে বলে চাকর বাকর। আমি একটা গর্বিত সৈনিক, আমার তো ইজ্জত লাগে, কারণ এই সেনাবাহিনী বাংলাদেশের প্রত্যেক মানুষের সেনাবাহিনী। এই সেনাবাহিনী কোনো দলের না, কোনো গোষ্ঠীর না। আমরা যদি অনেস্টলি নির্বাচনটা করি, সেনাবাহিনীর কাজ কি করেছে মানুষজন বলে আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে। আমার বিশ্বাস এটা বাংলাদেশের জনগণের মানুষের মনের কথা। ব্যারিস্টার শাহরিয়ার কবির, একটি প্রসঙ্গ এনেছিলাম যে জামাতের আমির যে জি আমার কাছে হ্যাঁ, আমি তো ডিলিট পাচ্ছি না। আমি যেটা বলতেছি দেখেন, শোনেন, এটা কত ঘন্টা আগে, গতকালকের কি, আসুন বিভাজন নয়, ঐক্যকে শক্তি করে আমরা আমাদের প্রিয় এলাকাকে এগিয়ে নিয়ে যাই, সবার দোয়া পরামর্শ সহায়তা কামনা করি। এটা ওয়ান ডে আগে, আজকে 15 ঘন্টা আগে দেখেন বাচ্চাদেরকে নিয়ে তিনি বলছে কি, আমি মহান আল্লাহর কাছে সাহায্য চাই যেন তিনি আমাকে এই কঠিন দায়িত্ব সততা নিষ্ঠা পালন করতে তৌফিক দান করে, দেশ ও জাতির কল্যাণে আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, আমিন। সো এইটা পোস্টটা কতক্ষণ আগে দিয়েছে, গতকালকে। সো মূল কথাটা কি, আজকে দেখেন, আজকে জনাব তারেক রহমান একটি কথা কিন্তু খুব সুন্দর বলছে। দেখেন, উনি কিন্তু ডিনাই করতে পারতো যে বিভিন্ন জায়গায় যে ঘরবাড়ি পোড়ানো হচ্ছে, মানুষের অত্যাচার হচ্ছে, ডিনাই করতে পারতো না। ডিনাই করতে তিনি কি করলেন, দেখেন, বৃহৎ নেতা হতে গেলে তখন কিছু কিছু অ্যাডমিশন আপনাকে উপরে তুলে দেয়, নিচে না। আজকে উনি বরং কি বলছে, আমি আপনাকে ইনশিওর করতেছি যেসব জায়গায় এইসব বিচ্ছিন্ন ঘটনা হয়েছে সেই ঘটনাগুলো হবে না, সেই ঘটনাগুলো হবে না। তার মানেটা কি, যে বাংলাদেশে দেখেন গতকালকে ভাই যেমন যাদের কথা বললেন, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, এয়ারফোর্স, আনসার, বিজিবি, কিন্তু ওই একই জায়গায় আমার পুলিশ, আপনি গতকালকে ইলেকশনে পুলিশের যে ভূমিকা, আপনি খালি অবাক হয়ে যাবেন। আমি ভোট দিছি সকালবেলা, ভোট দিয়ে আমি তারপর আসছি বগুড়া পর আসছি সিরাজগঞ্জ, তারপর পাবনা থেকে টাঙ্গাইলে গাজীপুরের এখানে আসছি। গাজীপুরের চৌরাস্তায় ছেলেপেলে সব বসে ক্রিকেট খেলতেছে, গাড়ি তো কম এবং সব ওই ভ্যান গাড়িগুলো দিয়ে আছে, আর পাশে পুলিশ বসে থেকে স্ক্রল করতেছে। আমি ওখানে হর্ন চেপে যাচ্ছি যাতে ওরা সরে যায়, আমি যেতে পারি। আমার গাড়িতে স্টিকার লাগানো আছে, দে ডোন্ট বদার। এবং আপনি এই ভোট সেন্টারে আমি একই জিনিস দেখলাম। তার মানেটা কি, আজকে দুইটা জিনিস অপ্রিয় হলেও সত্য, সেটা হচ্ছে
আমার সেনাবাহিনী সেদিন 5 তারিখের সেই জীবন বাজি না রাখলে আমাদের একটা বিপ্লব হয়তো আরো দীর্ঘায়িত হতো। অনেক লোক যেমন মারা কথাটা যেত ভাই। বলতেছি যে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন জীবন বাজি রেখে যেমন ঘোষণা দিয়েছেন, এই যে ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টগুলোর সাথে যার যে পাওনা সেটা ভাই তাকে দিতে হবে। এবং আমি এই জন্য বলতেছি, আমি আশাবাদী কেন, আপনি আরেকটু আগে বললেন না আশাবাদীর কথা কেন বলছি, আমিরের জামাত ভাই পোস্ট দিয়ে পোস্ট ডিলিট করে না। ওখানে যেমন আজকে উনি গেছেন একটা রিক্সাওয়ালা, ওনার ইয়ার সময়, ওনার নির্বাচনী ক্যাম্পেইনের সময় একটা রিক্সাওয়ালা এসে তাকে জড়ায় ধরছে। তারপরে সন্ধ্যাবেলা শুনতে পেলাম রিক্সাওয়ালাটা মারা গেছে। উনি তখন ওই পরিবারের কাছে ফোন দিলেন, দিয়ে বললেন ইলেকশন গেলে আমি আসবো। আজকে উনি সেই রিক্সাওয়ালার পরিবার হচ্ছে সেই কিশোরগঞ্জে, যে সেই পরিবারের সাথে দেখা করে আসছে। আমাদের রাজনীতিটা হওয়া উচিত কি, আমি দেখেন একটা লোক যে পান বিড়ি বিক্রি করে ইয়াতে, কি সে বিক্রি করে ভাই? ওই যে না না, ফুটপাতে হলে তো তা ঘুরে ভালো ছিল, ঘুরে। গলায় গলায় ঝুলায় গামছা নেয়া। বেলায়, যার গামছা। 500 টাকাও হয়তো তার ইয়া না, হ্যাঁ। সে আমাকে সাথে কথা হচ্ছে, তার ওখান থেকে 2 প্যাকেট সিগারেট তুলে নিয়ে গেছে। তাহলে ওই লোকটা বলতেছে সারাদিনের কামাই সব গেছে। আচ্ছা, ওই কথাটুকুন কিন্তু আমি বলছি খবরদারি ইয়া করো না। আমি শোনার পরে তখন সন্ধ্যা হয়ে গেছে, 4টা বাচ্চা কাচ্চা, আমি 1000 টাকার নোট মানিব্যাগ থেকে বেড়ে তাকে আস্তে করে হাতে এইভাবে দিছি। এটা নিয়ে ইয়া হলো যে ভোট কিনতেছি।